আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে ব্যবস্থা, স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যবসা বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক তা দূর করা হবে, অর্থমন্ত্রী। এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ। সুশাসন প্রতিষ্ঠায় সরকারে কিছু পরিবর্তন এনেছে প্রধানমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী। সিলেটে দুর্ঘটনায় নিহত 3জন একই পরিবারের। রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসছে মার্কিন প্রতিনিধি দল। কলকাতার হোটেলে আগুন, দেশে এলো 6 মরদেহ। ভারতকে সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ করতে হবে, রাশেদ খান। আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন। গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি তুরস্কের। মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতের সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় এর নির্দেশ দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু একথা জানান। তিনি জানান, সভায় ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়ন যোগ্যতা যাচাই করা হবে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল পর্যালোচনার পর পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢামেকের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত 7 জনের মধ্যে 4 জনকে গ্রেফতার করায় পুলিশের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে পুলিশের আরও কিছু কাজ বাকি আছে। তিনি বলেন, আমরা সন্ত্রাসীদের নির্মূল করতে চাই। ডিএমপি ও মেট্রোপলিটন এলাকায় যারা চাঁদাবাজ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। তাদের সঙ্গে পুলিশের কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেই সদস্যদেরও তালিকাভুক্ত করা হবে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নত করতে বিদ্যমান সব ধরনের প্রতিবন্ধকতা দূর করার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, স্থানীয় বিনিয়োগ বাড়ানো ছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয়। তাই ব্যবসা বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক তা দূর করা হবে। শনিবার রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত 2026 অর্থবছরের দ্বিবার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, প্রেক্ষিত, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ডিরেগুলেশন বা নিয়ন্ত্রণমুক্ত করার কথা বলা যতটা সহজ, বাস্তবে তা বাস্তবায়ন করা ততটাই কঠিন। তবে সরকার এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসায়ীদের সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য একটি ওয়েবসাইট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অবশেষে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহে স্বস্তির খবর মিলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে নতুন একটি এলএনজিবাহী জাহাজ পৌঁছেছে। এতে মহেশখালীতে থাকা 2টি ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বাড়তে শুরু করেছে। শনিবার দুপুর 1:30টার দিকে ফিক্স কারেজেস নামের এলএনজিবাহী জাহাজটি মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে ভিড়ে। আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে কেনা এলএনজি নিয়ে জাহাজটি যুক্তরাষ্ট্রের ক্যামেরন বন্দর থেকে এসেছে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, শনিবার রাত 9:30টার দিকে নতুন আসা এলএনজি টার্মিনালে যুক্ত হওয়ার পর এক্সিলারেটের টার্মিনাল থেকে সরবরাহ আরও বাড়বে। এতে সাময়িকভাবে এলএনজি সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শনিবার দুপুর থেকে এক্সিলারেটের
টার্মিনালে আগে মজুদ থাকা এলএনজি ব্যবহার করে সরবরাহ দেওয়া হচ্ছে। এতে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি কিছুটা উন্নতি দেখা দেয়। মন্ত্রিসভায় রদবদলকে একটি চলমান প্রক্রিয়া বলেই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মঈন খান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের কল্যাণ, সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার পরিচালনায় কিছু পরিবর্তন এনেছেন। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় আমরা সরকারের সঙ্গে যুক্ত হয়েছি। শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তার সঙ্গে নবনিযুক্ত আরও 2 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীও শ্রদ্ধা নিবেদন করতে আসেন সমাধিসৌধ প্রাঙ্গণে। সিলেটের ওসমানী নগরে তেলবাহী ট্রাকের সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত 4 জনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে একই পরিবারের 3 জন, স্বামী, স্ত্রী ও তাদের 5 বছর বয়সী মেয়ে। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালকও নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। শনিবার বেলা 2:30টার দিকে ঢাকা সিলেট মহাসাগরের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় মাদানী সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে নিয়ামত আলী, তার স্ত্রী উসুফা বেগম, তাদের মেয়ে আয়েশা আক্তার এবং সিএনজি চালিত অটোরিকশার চালক সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুরের মোহাম্মদ ফরিদ মিয়ার ছেলে লালন মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী ট্রাক ও ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা শিশুসহ 4 জন নিহত হয়। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধি দল। 26 থেকে 28 অগাস্ট 10 সদস্যের এই প্রতিনিধি দলের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের তথ্য দিয়েছেন বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেছেন, এটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিনিধি দলের নিয়মিত পরিদর্শনের অংশ। রোহিঙ্গা শরণার্থী শিবিরের সার্বিক পরিস্থিতি তারা দেখবেন, কেননা রোহিঙ্গাদের জন্য যে সহায়তা আসে পরিমাণ হিসেবে যুক্তরাষ্ট্রের অর্থায়ন সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের অবস্থান হচ্ছে তাদের করদাতাদের অর্থ ঠিকভাবে খরচ হচ্ছে কিনা তা নিশ্চিত করা। ওই অর্থ কিভাবে খরচ হচ্ছে মূলত তা দেখার জন্য এই পরিদর্শন। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 7 বাংলাদেশের মধ্যে 6 জনের মরদেহ শনিবার দেশে ফেরত আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ঘটনার পর থেকেই কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন মরদেহ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শুক্রবার রাতে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহত 7 বাংলাদেশি নাগরিকের মধ্যে শনিবার সকালে সাতক্ষীরার SM আলিমুজ্জামানের মরদেহ ঘোষাডাঙ্গা ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কুষ্টিয়ার দেবাশিস দত্ত ও তার পরিবারের 3 সদস্য আফসানা শারমিন, স্বর্ণশীষ দত্ত ও মোহাম্মদ আকরাম আলী এবং ঢাকার আমিনবাজারের বাবু আহমেদের মরদেহ পেট্রোপোল বেনাপোল সীমান্ত দিয়ে বিকেলে আনা হয়েছে। সাতক্ষীরা নিহত রিপতি সরকারের মরদেহ তার পরিবারের ইচ্ছা অনুযায়ী শুক্রবার রাতে কলকাতায় সৎকার করা হয়। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে ভারতকে সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শনিবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রাশেদ খান বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো রাখতে হবে, তবে সেই সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান, সমতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে। একতরফাভাবে কোনো দেশের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। তিনি আরও বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা এবং জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠানোর মতো ঘটনা 2 দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। এসব বিষয়ে ভারতকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ সব প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। প্রথমবারের মতো ফিফার তত্ত্বাবধানে আসিয়ান কাপ হতে যাচ্ছে। বাংলাদেশের সেই টুর্নামেন্টের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ফিফা ও আয়োজকদের কাছ থেকে বাফুফে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। বাফুফের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আসিয়ান কাপে ভারতের খেলার কথা ছিল। ভারত সেপ্টেম্বরে উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে খেলবে, তাই নাম প্রত্যাহার করে। এরপরেই বাংলাদেশের সুযোগ আসে।
ফিফা বাংলাদেশকে আগ্রহ আছে কিনা জানতে চেয়েছিল। গত শুক্রবার বাফুফের জাতীয় দল কমিটির জরুরি সভা করে সম্মত দেয়। এরপর থেকে অপেক্ষা ছিল ফিফার আনুষ্ঠানিক সম্মতির। আগামী 24 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর ইন্দোনেশিয়াতে ফিফা আসিয়ান টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ভারত ছিল এ গ্রুপে। ভারতের পরিবর্তে বাংলাদেশ সুযোগ পাওয়ায় এ গ্রুপেই থাকার কথা তাদের। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও নির্যাতনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে তাকে খুঁজে বের করতে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে দেশটি। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক শুক্রবার 21 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, গত 14 জুলাই নেতানিয়াহু ও আরও একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গাজামুখী গ্লোবাল সুমুথ ফ্লোটিরার কর্মীদের উপর ইসরায়েল বাহিনীর হামলা ও আটকের ঘটনায় মোট 35 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গুরলেক জানান, নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আন্তর্জাতিকভাবে তাকে খুঁজে বের করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ করা হয়েছে। গাজায় সংঘটিত অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে জাতীয় ও আন্তর্জাতিক আইনের অধীনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি দেশটির প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ভূগর্ভস্থ একটি গোপন ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা অস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন। শনিবার তিনি ওই ভূগর্ভস্থ উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পরিদর্শনের সময় ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবন আল রেজা সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে ছিলেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।